ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 7 লেসন 12 মাই ডায়েরি অ্যান ফ্র্যাঙ্ক। উচ্চারণ লক্ষ্য করো, ANNE কথার অর্থ হচ্ছে অ্যান, নট এনি। ফরাসি ভাষায় এটার উচ্চারণ হচ্ছে আনা, কিন্তু আমরা তো ফরাসি পড়ছি না, ইংরেজি পড়ছি, তাই আমরা উচ্চারণ করব অ্যান ফ্র্যাঙ্ক। ডায়েরি বা দিনলিপিটি যখন অ্যান ফ্রাঙ্ক লিখেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। জার্মান বংশোদ্ভূত অ্যান ফ্রাঙ্ক একজন ইহুদি মেয়ে, যিনি মৃত্যুর পর বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছিলেন তার এই দিনলিপির জন্য। তার এই দিনলিপি তার মৃত্যুর পর পুস্তক হিসেবে প্রকাশিত হয়। প্রকাশ করেছিলেন তার বাবা ওটো ফ্র্যাঙ্ক। এটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে সারা বিশ্বে প্রায় 75টি ভাষায় এই দিনলিপি অনুদিত হয়েছে, দিনলিপি প্রকাশিত হয়েছে। বুঝতে পারছো, সারা বিশ্বে প্রায় 75টি ভাষায় এই দিনলিপি প্রকাশিত হয়েছে। কেন এই দিনলিপি সারা বিশ্বে এত সমাদৃত সেটা জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা জেনে নিই তাহলে। 1929 সালে ফ্রাঙ্কফুর্টে অ্যান ফ্র্যাঙ্কের জন্ম। 1934 সালে যখন তার বয়স 4.5 বছর, তখন তাদের পরিবার নেদারল্যান্ডের আমস্টারডামে চলে আসে। এটি হয়তো তাদের পরিবারের কাল হয়ে দাঁড়ায়। শুধুমাত্র তাদের পরিবার নয়, এরকম অজস্র পরিবারের কাছে বিভীষিকা হয়ে দাঁড়ায়। কেন? তখন জার্মানিতে চলছে অ্যাডলফ হিটলারের নাৎসি পার্টির শাসন বললে ভুল হবে, বলা যেতে পারে কুশাসন বা অপশাসন। 1940 সালের মে মাসে জার্মানি নেদারল্যান্ড অধিকার করায় তাদের পরিবার আমস্টারডামে বিশ্রীভাবে ফেঁসে যায়। শুধুমাত্র এই পরিবার নয়, এরকম হাজার হাজার পরিবার ফেঁসে যায়। জার্মানিতে তখন চলছে নরপশু অ্যাডলফ হিটলারের শাসন। অ্যাডলফ হিটলার তখন জার্মানির ভাগ্য নিয়ন্তা। তো এই সম্পর্কে যদি বিশেষ কিছু বলতে হয় তাহলে আমাদের ইন্ট্রোডাকশন অনেক লেংদি হয়ে যাবে। অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ভূমিকা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব, তোমরা এটা দেখে নিও। আমরা সংক্ষেপে বলি, অ্যাডলফ হিটলারের উত্থান, তার ইহুদিমেদ যজ্ঞ, তার ইহুদি নিধন যজ্ঞ, যা পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র কর্তৃক সংঘটিত সবচেয়ে বড় নরহত্যা। তিনি প্রায় তার ইহুদি বিদ্বেষের জন্য 60 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করেছিলেন। তার এই অত্যাচারের কাহিনী, মর্মস্পর্শী বিবরণ তোমরা পাবে আমি হিটলারের বাঁধি ছিলাম এই বইটিতে। কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা একটি মেয়ে, তার উপর ঘটে যাওয়া অমানুষিক অত্যাচারের কাহিনী লিপিবদ্ধ করে গেছেন এই বইটিতে। বইটির নাম হচ্ছে আমি হিটলারের বাঁধি ছিলাম। লেখিকার নাম আমার মনে নেই, পরে আমি তোমাদের বলে দেব। তো জার্মানিতে তখন ইহুদি নিধন যজ্ঞ শুরু হয়ে গেছে। প্রথম দিকে ইহুদিদের গুলি করে মারা হতো। পরবর্তীকালে দেখা গেল যে গুলিগুলো অযথা খরচা হচ্ছে কেন। তখন হিটলার তার কনসেন্ট্রেশন ক্যাম্প আর তার কুখ্যাত গ্যাস চেম্বার, শয়ে হাজার হাজার ইহুদিকে ট্রাকে করে আনা হতো। তারপর একটা বিরাট কক্ষে বসানো হতো। দূর থেকে বিষাক্ত গ্যাসের পাইপের নবগুলো খুলে দেওয়া হতো। তারপরে সেই ইহুদিরা ছটফট করতে করতে মারা যেত। পৃথিবীর ইতিহাসে এত নির্মম নরমেধ যজ্ঞ হয়তো আর হয়নি। এত নির্মম হয়নি, নরমেধ যজ্ঞ হয়েছে। তারপরে সেই ডেড বডিগুলো একটা বিশাল চুল্লিতে জ্বালিয়ে দেওয়া হতো। হাড়গুলো গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া হতো জার্মানির ক্ষেতে। আর মেয়েদের উপর চলতো অবর্ণনীয় অত্যাচার। ইহুদি মেয়েদের নিয়ে তারা যা খুশি তাই করত। তো 1942 সালে অ্যান ফ্র্যাঙ্কের পরিবার হিটলারের এই ইহুদি নিধন যজ্ঞ থেকে বাঁচতে একটি ছোট্ট 450 স্কোয়ার ফিটের গুপ্ত কক্ষে আশ্রয় নিয়েছিল। তার কারণ 1942 সালের 5 জুলাই অফিসিয়াল অ্যান ফ্র্যাঙ্কের বড় বোন মার্গারেট ফ্র্যাঙ্ক নাজি ওয়ার ক্যাম্প থেকে অফিসিয়াল সামন পায়। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। এখন নাজি ওয়ার ক্যাম্পে যা হতো সেটা সবাই জানে। তাই তাদের নিষ্ঠুরতার হাত থেকে বাঁচতে অ্যান ফ্র্যাঙ্কের পরিবার তাদের অফিস ঘরের নিচে একটি 450 স্কোয়ার ফিটের কক্ষে তারা লুকিয়ে পড়ে। সেখানে ছিল অ্যান ফ্র্যাঙ্ক, তার দিদি, তার বয়স 16 বছর, তার নাম মার্গট ফ্র্যাঙ্ক। অ্যান ফ্র্যাঙ্ক, মার্গট ফ্র্যাঙ্কের বাবা ওটো ফ্র্যাঙ্ক এবং তার মা এডিথ।
পরবর্তীকালে তার বাবার বিজনেস পার্টনার হারমান ভ্যান পেল ও তার স্ত্রী আগস্ট ও তাদের কিশোর পুত্র পিটার এসে যোগ দেয়। এই হাইডিং প্লেস উপর থেকে সিল করে দেওয়া হয় যাতে কেউ দেখতে না পায়, কিন্তু বিধাতার পরিহাস, যে কোনো কারণেই হোক, সেটা কারো বিশ্বাসঘাতকতার জন্য হোক, তারা ধরা পড়ে যায়। তাদের সবাইকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের ভাগ্যে কী হয়েছিল অনলি গড নোজ বা নোবডি নোজ, কেউ জানে না। অ্যান ফ্র্যাঙ্ক কেউ কেউ বলে কোনো একটা অজানা রোগে, অজানা জ্বরে মারা গিয়েছিল। শুধুমাত্র অ্যান ফ্র্যাঙ্কের বাবা ওটো ফ্র্যাঙ্ক বেঁচে যান। এই কনসেন্ট্রেশন ক্যাম্পের নাম ছিল বার্জেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্প। তাদের সবাইকে তুলে নিয়ে যাওয়ার পর অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরির দিনলিপির পাতাগুলো তাদের রুমে লুজ শিটগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। যখন তাদের বাড়ি অ্যালাইড ফোর্স রেড করে, তখন লুজ শিটগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। মিয়েভ গিজ এবং ভেপ ভাস্কুজিল নামে দুজন উদার হৃদয় ব্যক্তি এই পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করে ওটো ফ্র্যাঙ্ককে দেয়, এবং যুদ্ধের পর অ্যান ফ্র্যাঙ্ক তার মৃত্যুর পর 1945 জুলাই মাসে এই বইটি প্রকাশিত হয়। এই দিনলিপিগুলোতে অ্যান ফ্র্যাঙ্ক তার নিষ্ঠা সহকারে তার দৈনন্দিন জীবনের বিবরণ নিজেকে উজাড় করে লিখতেন। আগেই বলেছি, এই মেয়েটি বাড়ির পিছন দিকে চিলেকোঠায় লুকিয়েছিল। উপর থেকে তাদের এই চিলেকোঠা, এই গুপ্তকক্ষ, এই সিক্রেট অ্যানেক্সটি সিল করে দেওয়া হয়েছিল। দীর্ঘ 761 দিন, অর্থাৎ 2 বছরের একটু বেশি মেয়েটি সেখানে লুকিয়েছিল। এবং আগেই বলেছি, এই জায়গাটির আয়তন ছিল মাত্র 450 বর্গফুট, এবং ওইটুকু জায়গার মধ্যে তারা ছিল 7 জন। 2 বছর ওই জায়গাতেই থাকা, ঘুম থেকে ওঠা, টয়লেট সারা, সামান্য কিছু খাওয়া, ওইখানেই সন্ধে, ওইখানেই রাত দেখা। বাইরে সারা শহরে নাৎসি বাহিনীর সদস্যরা ঘুরে বেড়াচ্ছে, উপরের আকাশে বোমা বর্ষণ হচ্ছে, আর উপরে চলছে ইহুদিদের নিধনযজ্ঞ। ধরা পড়লেই শেষ। আমাদের মতো হাতে মুঠোফোন নেই। মুঠোফোনে সারা বিশ্ব দেখা, ইন্টারনেট, ল্যাপটপ, স্কাইপি, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে ভিডিও চ্যাট। 1942 সালে তখন কেউ স্বপ্নেও ভাবতে পারে না। তাহলে মেয়েটির সময় কাটত কীভাবে? মেয়েটি দিনলিপি লিখত প্রতিদিন। মাত্র 15 বছরের মেয়েটি প্রতিদিন লিখে গেছে তার দিনলিপি। আমরা এখানে যেটা পড়ব সেটা লুকানোর ঠিক আগের কথা। লুকানোর কথাগুলো তোমাকে তার দিনলিপি, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, অ্যান ফ্র্যাঙ্ক, এই বইটি পড়ে নিতে হবে। বাংলা ভাষার লিঙ্ক আমরা দিয়ে দেবো কমেন্টে। তোমরা সেখান থেকে বাংলা ভাষার PDF ডাউনলোড করে পড়তে পারো। তুমি বইটা একটা অসাধারণ বই, কিনেও নিতে পারো। মাত্র 15 বছরের মেয়েটি প্রতিদিন লিখে গেছে তার দিনলিপি। তাতে লিখেছে তার কথা, তার বাবা মার কথা, লিখেছে তার শরীর কিভাবে বদলে যাচ্ছে সেসব বর্ণনা। সে অকপটে লিখে গেছে সব কথা। সে লিখেছে, বিকজ পেপার হ্যাজ মোর পেশেন্স দ্যান পিপল। কি সাংঘাতিক কথা! মাত্র 15 বছরের একটি ছোট্ট মেয়ে। মানুষের ধৈর্য নেই, কাগজের আছে। মানুষ আরেক মানুষের আদর্শ, ধর্মবিশ্বাস এসবের সম্মান দেয় না, কিন্তু কাগজ দেয়। মেয়েটি তাই কাগজকেই সব কথা বলে। কিন্তু আগেই বলেছি, শেষ রক্ষা হয়নি। কোনো এক বিশ্বাসঘাতক তাদের ধরিয়ে দেয়। তাদের পরিবারের 4 জন, আরেকটি পরিবারের 3 জন, 7 জনই ধরা পড়ে যায়। নির্যাতন শিবিরে, কনসেন্ট্রেশন ক্যাম্পে কি হয়েছিল নোবডি নোজ। হতে পারে নির্যাতনে তাদের 2 বোন মারা যায়। আর কেউ বলে তার বড় বোন টাইফাস জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। শুধুমাত্র মেয়েটির বাবা ফিরে এসেছিলেন। কিন্তু এত কিছুর পরেও মেয়েটির আনন্দ, সৌন্দর্য, মানুষের মাহাত্ম্য এসবের উপর বিশ্বাস হারায়নি। মেয়েটি সেসব কথা দিনলিপিতে লিখেছিল। তার থেকে কয়েকটি প্রিয় কথা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। হাউ ওয়ান্ডারফুল ইট ইজ দ্যাট নোবডি নিড ওয়েট এ সিঙ্গল মোমেন্ট বিফোর স্টার্টিং টু ইমপ্রুভ দ্য ওয়ার্ল্ড। ভাবলে ব্যাপারটা কত চমৎকার, যে আসলে পৃথিবী বদলে দেওয়ার জন্য কারো এক মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই। মেয়েটি তার দিনলিপি লিখেছিল ডাচ ভাষায়। সেখান থেকে আগেই বলেছি যে পৃথিবীর 75টি প্রধান ভাষায় এই বইটি অনূদিত হয়েছে। মেয়েটি তার দিনলিপিতে লিখেছিল, হোয়ার দেয়ারস হোপ দেয়ারস লাইফ।
ইট ফিলস আস উইথ ফ্রেশ কারেজ অ্যান্ড মেক্স আস স্ট্রং এগেন। যেখানে আশা আছে সেখানে জীবনও আছে। এই আশা আমাদের নতুন সাহস যোগায় এবং শক্ত হতে সব কিছুতে সাহায্য করে। মেয়েটি লিখেছিল, ইন দ্য লং রান দ্য সারফেস্ট ওয়েপন অফ অল ইজ এ কাইন্ড অ্যান্ড জেন্টল স্পিরিট। কি সুন্দর কথা, দেখো আবার পড়ছি। ইন দ্য লং রান দ্য সারফেস্ট ওয়েপন অফ অল ইজ এ কাইন্ড অ্যান্ড জেন্টল স্পিরিট। শেষমেশ সবচেয়ে উপযুক্ত অস্ত্র হলো দরদি এবং মরমী একটি মন। মেয়েটি লিখেছিল, হুএভার ইজ হ্যাপি উইল মেক আদার্স হ্যাপি। যে নিজে সুখী সে অন্যকে সুখী করতে পারে। তার দার্শনিক কথাবার্তা, আই ডোন্ট থিঙ্ক অফ অল দ্য মিজারি বাট অফ দ্য বিউটি দ্যাট স্টিল রিমেন্স। আমি দুঃখ কষ্টের কথা ভাবি না, ভাবি যার সৌন্দর্য এখনও বাকি রয়ে গেছে তার কথা। অসাধারণ একটা বই, তোমরা অবশ্যই এটা পড়ে নেবে। আনা ফ্রাঙ্ক নামের এই মেয়েটি মারা যায় 15 বছর বয়সে। আগেই বলেছি। আনা তার শেষ দিনলিপি শেষবারের মতো লেখে 1944 সালের 1 আগস্ট মঙ্গলবার, কারণ ওই দিন তার সাথে থাকা বাকি 6 জন, সবে মিলিয়ে 7 জন, তারা হিটলার বাহিনীর কাছে ধরা পড়ে যায়। লেখিকা পরিচিতিতে আমরা যে কথাগুলো বললাম সেটাই সংক্ষেপে বলা রয়েছে, আমরা সেটা পড়ে নেব। আর ইউনিট 1 ইউনিট 2 একসাথে পড়ে নেব। ক্লাস 7 লেসন 12 মাই ডায়েরি অ্যান ফ্রাঙ্ক। উচ্চারণ আগেই বলেছি, অ্যানি হবে না, ফরাসি ভাষায় উচ্চারণ আনা, কিন্তু যেহেতু আমরা ইংরেজি পড়ছি আমরা উচ্চারণ করব অ্যান ফ্রাঙ্ক। লেট স্টার্ট, শুরু করা যাক। অ্যান ফ্রাঙ্কের সংক্ষিপ্ত জীবনী আমরা ইন্ট্রোডাকশানে শুনে নিয়েছি। এখানে যেটা দেওয়া আছে দেখো, দ্য ফলোয়িং এক্সার্টস, উচ্চারণ লক্ষ্য করো, এক্সার্টস, পি উইল রিমেন সাইলেন্ট, পি এর উচ্চারণ হবে না, অ্যাকসেপ্টস হবে না। দ্য ফলোয়িং এক্সার্টস, উদ্ধৃত অংশ, হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য বুক টাইটেলড অ্যান ফ্রাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল বাই অ্যান ফ্রাঙ্ক। দ্য ফলোয়িং এক্সার্টস, নিচের যে উদ্ধৃত অংশ, নিচের যে অংশটা আমরা পড়তে চলেছি, হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য বুক, এটা বইটা সেই বই থেকে নেওয়া হয়েছে, টাইটেলড যার নাম অ্যান ফ্রাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল বাই অ্যান ফ্রাঙ্ক। অ্যান ফ্রাঙ্ক একটি ছোট্ট মেয়ের দিনলিপি, অ্যান ফ্রাঙ্কের লেখা। আমরা আগেই বলেছি অ্যান ফ্রাঙ্ক তার জীবিত অবস্থায় এই বইটি প্রকাশিত হতে দেখেননি। এই বইটি প্রকাশ করেছিলেন তার বাবা ওটো ফ্রাঙ্ক। অ্যান ফ্রাঙ্ক ওয়াজ বর্ন অন জুন 12, 1929 ইন ফ্রাঙ্কফুট, জার্মানি। জার্মানির ফ্রাঙ্কফুটে 1929 সালের 12 জুন তার জন্ম হয়েছিল। ইন হার ডায়েরি, তার দিনলিপিতে, অ্যান ফ্রাঙ্ক records her experience during 1942 when she and her family fled their home in Amsterdam and went hiding for the next 2 years in the secret annex of an old office building. In her diary, তার দিনলিপিতে, অ্যান ফ্রাঙ্ক রেকর্ডস, অ্যান ফ্রাঙ্ক লিপিবদ্ধ করেছেন হার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতার কথা। তার ডায়েরিতে তিনি তার অভিজ্ঞতার কথা নিজেকে উজাড় করে খুব খোলামেলাভাবে শেয়ার করেছেন। ডিউরিং 1942, 1942 সালে, যখন পৃথিবীতে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা, যখন পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে চলেছে, মানব ইতিহাসে সংঘটিত সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। when she and her family fled their home, যখন তিনি এবং তার পরিবার তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যায়, in আমস্টারডামে, and went hiding for the next 2 years in the secret annex of an old office building, তাদের নিজস্ব যে অফিস বিল্ডিং তার একটি গুপ্ত কক্ষে 2 বছর তারা এখানে লুকিয়েছিলেন। তার কারণ হচ্ছে হিটলারের ইহুদি নিধন যজ্ঞ থেকে বাঁচার জন্য। ইহুদিদের উপর নেমে এসেছিল নির্মম অত্যাচার, সেখান থেকে বাঁচার জন্য, সে অত্যাচার থেকে বাঁচার জন্য তাদের পরিবারের 4 জন আর তার বাবার বন্ধু পরিবারের 3 জন, মোট 7 জন তাদের অফিস বিল্ডিংয়ের গুপ্ত কক্ষে লুকিয়েছিল। দ্য এক্সট্রাক্ট ডিলস উইথ দ্য এক্সপিরিয়েন্সেস জাস্ট বিফোর শি অ্যান্ড হার ফ্যামিলি ওয়েন্ট ইনটু হাইডিং। এই উদ্ধৃত অংশে আমরা দেখব লুকানোর ঠিক আগের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি এখানে বর্ণনা করেছেন। The extract deals with the experience just before she and her family went into hiding.
তিনি এবং তার পরিবার লুকানোর আগে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা তিনি এখানে বর্ণনা করেছেন। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে একটা দিনলিপি সাহিত্য, ডায়েরি লিটারেচার। লেটস হিয়ার, দেখো কয়েকটা প্রশ্ন আছে, আমরা আলোচনা করে নিই। হোয়াট ডু ইউ রাইট ডাউন ইউর এক্সপিরিয়েন্সেস অর দ্য প্রাইভেট থটস দ্যাট ইউ হ্যাভ ইচ ডে? প্রতিদিন তোমার যে অভিজ্ঞতা, তোমার যে ব্যক্তিগত চিন্তাভাবনা, সেগুলো তুমি কোথায় লিখে রাখো? ইন ইউর ডায়েরি, ইউ শুড রাইট ইট ইন ইউর ডায়েরি। ডায়েরি মেনটেন করা উচিত, তোমরা অবশ্যই প্রত্যেকে ডায়েরি মেনটেন করবে। ক্যান ইউ নেম সাম ফেমাস পারসনস হু রোট ডায়েরিজ? তুমি এরকম কিছু বিখ্যাত লোকের কথা বলতে পারবে যারা ডায়েরি লিখতেন? এরকম একটা ডায়েরি যা এখন অত্যন্ত জনপ্রিয়, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত। এই কথামৃত লিখেছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী পার্ষদ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রী ম নামে পরিচিত। ঠাকুরের সাথে তার শেষ 4-5 বছরের অভিজ্ঞতা তিনি ডায়েরিতে লিখে রাখতেন। পরবর্তীকালে এই ডায়েরি প্রকাশিত হয় দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ নামে, এবং এটি ভক্তমহলে অত্যন্ত জনপ্রিয়। আর যেটা আমরা পড়তে চলেছি, অ্যান ফ্রাঙ্কের মাই ডায়েরি, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, এটা সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়, 75টি ভাষায় অনুদিত হয়েছে। মানে বুঝতে পারছো জনপ্রিয়তার মান। হ্যাভ ইউ এভার হার্ড অফ অ্যান ফ্রাঙ্ক? তুমি কখনো অ্যান ফ্রাঙ্কের নাম শুনেছ? আমরা ইউনিট 1, ইউনিট 2 একসাথে পড়ে নেব। দেখো ইউনিট 1, সানডে 14 জুন 1942, 1942, 14 জুন রবিবার। সেই দিন কী ঘটেছে অ্যান ফ্রাঙ্কের জীবনে? অ্যান ফ্রাঙ্ক তার ডায়েরি লিখেছিলেন, আগেই বলেছি আমরা, ডাচ ভাষায়। হল্যান্ড, তার অধিবাসীদের বলা হতো ডাচ, ভাষাকে বলা হতো ডাচ, বর্তমানে তা নেদারল্যান্ড নামে পরিচিত। তো সেখান থেকে একটি ইংরেজি অনুবাদ আমরা পড়ছি। ইউনিট 1, অন ফ্রাইডে জুন 12th আই woke up at 6 o'clock and no wonder it was my birthday. শুক্রবার 12 জুন আমি 6টার সময় উঠলাম এবং অবাক হওয়ার কিছু নেই, এটাই ছিল আমার জন্মদিন। ওয়েক আপ থেকে আসছে ওক আপ, ওয়েক আপ জেগে ওঠা, ওক আপ জেগে উঠলাম। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার। অবশ্যই আমাকে সেই সময় উঠতে দেওয়া হলো না। কেন বলো তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা চলছে, বেজে চলেছে, যখন তখন বোমাবর্ষণ, তাই তাকে তখন উঠতে দেওয়া হলো না। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিসিটি আনটিল 6:45। আমাকে আমার কৌতূহল, কিউরিসিটি কৌতূহল, দ্য উইশ টু নো অর লার্ন অ্যাবাউট সামথিং, কোনো কিছু জানার আগ্রহ, আমাকে আমার কৌতূহল চেপে রাখতে হলো আনটিল 6:45, 6:45 পর্যন্ত, 6:45 পর্যন্ত। 6:45, পৌনে 7টা, অর্থাৎ 6:45, 6:45 পর্যন্ত আমাকে আমার কৌতূহল চেপে রাখতে হলো, আমাকে উঠতেই দেওয়া হলো না। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপরে এটা আর আমি চেপে রাখতে পারলাম না। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, ডাইনিং রুমে চলে গেলাম, খাবার ঘরে চলে গেলাম। হোয়ার আই রিসিভড এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুর্তজি দ্য ক্যাট, সেখানে মুর্তজি বলে একটা বিড়ালের কাছ থেকে আমি উষ্ণ অভ্যর্থনা পেলাম। তাহলে এখান থেকে পরিষ্কার তার একটা পোষা বিড়াল ছিল যার নাম ছিল মুর্তজি। সুন আফটার 7, শীঘ্রই 7টার পর, আই ওয়ান্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি, আমি মা বাবার কাছে চলে গেলাম। অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম টু আনডু মাই প্রেজেন্টস, তারপরে বসার ঘরে আমার উপহারগুলো খোলার জন্য। আনডু খোলা, ওপেন, প্রেজেন্টস উপহারগুলো খোলার জন্য। জন্মদিনে তিনি কি কি উপহার পেয়েছেন সেগুলো খোলার জন্য তিনি সিটিং রুমে চলে গেলেন। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, প্রথম যে আমাকে অভিনন্দন জানালো, অভিবাদন করলো, গ্রিট অভিবাদন করা, স্বাগত জানানো, সে হলো তুমি, অর্থাৎ তার ডায়েরি। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, সম্ভবত সবচেয়ে সুন্দর, সবার মধ্যে সবচেয়ে সুন্দর। অ্যান ফ্রাঙ্ক তার ডায়েরিকে, তার দিনলিপিকে বর্ণনা করেছে। দেন অন দ্য টেবিল, তারপরে টেবিলে, দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজেস, একগোছা গোলাপ ছিল, কে হয়তো শুভেচ্ছা পাঠিয়েছে। এ প্ল্যান্ট, একটা গাছ, অ্যান্ড সাম পিওনিজ, কিছু পিওনি হচ্ছে একটা গার্ডেন প্ল্যান্ট, বাগানে লাগানো গাছ, উইথ লার্জ রেড, পিঙ্ক অর হোয়াইট ফ্লাওয়ার্স, যেখানে বড় বড় লাল, গোলাপি এবং সাদা ফুল ধরে।
তারপরে তিনি তার টেবিলে চলে গেলেন। সেখানে ছিল একগোছা গোলাপ, একটা গাছ এবং কিছু পিওনি ফুল। অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দ্য ডে, দিনের বেলায় আরও উপহার চলে এলো। মোর, দ্যাট মিন মোর প্রেজেন্টস। দিনের বেলায় আরও উপহার তিনি পেলেন। কি কি পেলেন দেখো। আই গট মাসেস অফ থিংস ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি। মাম্মি উচ্চারণ বানানটা হতো MUMMY হতো। আই গট মাসেস অফ থিংস ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি। মা বাবার কাছ থেকে আমি প্রচুর জিনিস পেলাম। মাসেস অফ থিংস, দ্যাট মিন এ লট অফ থিংস, প্রচুর জিনিস, গাদা জিনিস। মা বাবার কাছ থেকে আমি প্রচুর জিনিস পেলাম। অ্যান্ড ওয়াজ থোরলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস। দেখো অর্থ লক্ষ্য করো। থোরলি স্পয়েলড এখানে আক্ষরিক অর্থে ব্যবহার হয়নি। স্পয়েল কথার অর্থ হচ্ছে নষ্ট করা। থোরলি স্পয়েল মানে প্রচুর জিনিস পেলাম, তারা আমাকে উপহারে ভরিয়ে দিল। বাই ভেরিয়াস ফ্রেন্ডস, আমার বিভিন্ন বন্ধু আমাকে উপহারে ভরিয়ে দিল। দেখো কি অর্থ। ওয়াজ থোরলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস, মা বাবার কাছ থেকে প্রচুর জিনিস পেলাম আর আমার বন্ধুরা আমাকে উপহারে ভরিয়ে দিল। এবং আদার থিংস, অন্যান্য জিনিসের মধ্যে আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ তিনি পেয়েছিলেন ক্যামেরা অবস্কিউরা, সূচি ছিদ্র ক্যামেরা, পিনহোল ক্যামেরা। তখনকার দিনে এত উন্নত মানের ক্যামেরা ছিল না, সূচি ছিদ্র ক্যামেরা ছিল। পিনহোল ক্যামেরা, এ পার্টি গেম, সবাই মিলে খেলা যায় এরকম একটা গেম। লটস অফ সুইটস, প্রচুর বিস্কুট। চকোলেটস, অনেক চকোলেট। এ পাজল, বুদ্ধির সাথে খেলতে হয় এরকম একটা খেলা। এ ব্রোচ, ব্রোচ হচ্ছে ক্লথ পিন, জামা কাপড় আটার পিন। এ পিস অফ জুয়েলারি ফর উইমেন হুইচ ইজ ফাস্টেন্ড অন টু ক্লথেস উইথ এ পিন। যে পিন দিয়ে জামা কাপড় আটা হয় তাকে বলা হয় ব্রোচ। তিনি একটা ব্রোচ। আর কি পেলেন? টেলস অ্যান্ড লিজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন। জোসেফ কোহেনের লেখা টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ড, নেদারল্যান্ডের গল্প আর কিংবদন্তি গল্প, একটা বইয়ের নাম। ডেইজিস মাউন্টেন হলিডে, এ টেরিফিক বুক, তিনি বর্ণনা করেছেন। একটা দারুণ বই, টেরিফিক, দারুণ, ওয়ান্ডারফুল এই অর্থে। টেরিফিক মানে ভয়ঙ্কর, কিন্তু এখানে সেই অর্থে নয়। দারুণ, বিস্ময়কর। ডেইজিস মাউন্টেন হলিডে, ডেইজির লেখা মাউন্টেন হলিডে এই বইটা। অ্যান্ড সাম মানি, আর কিছু টাকা পয়সা, এগুলো তিনি পেলেন। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড। এরপর আমি এই বইটা কিনতে পারবো। কি বই? দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, গ্রিস এবং রোমের পুরাণ কাহিনী। এই বইটা তার পড়ার খুব ইচ্ছে ছিল, এখনও পর্যন্ত তিনি বইটা কিনে উঠতে পারেননি। এরপর তিনি বইটা কিনতে পারবেন। গ্র্যান্ড, দারুণ ব্যাপার হবে। দেন লায়েস কল ফর মি, তারপরে লায়েস আমাকে ডাকলো। লায়েস তার বন্ধু। অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুল চলে গেলাম। ডিউরিং রিসেস, অবকাশের সময় অর্থাৎ টিফিন আওয়ারে, আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কিটস, আমি সবাইকে মিষ্টি বিস্কুট দিলাম। দেখো ট্রিট কী অর্থে ব্যবহার করা আছে। ট্রিট ব্যবহার করা চিকিৎসা করা অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এখানে সে অর্থে ব্যবহার করা হয়নি। আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কিটস, জন্মদিন উপলক্ষে বা কোনো কিছু উপলক্ষে কাউকে দেওয়া এই অর্থে ট্রিট ব্যবহার করা হয়েছে। আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কিটস, আমি সবাইকে মিষ্টি বিস্কুট দিলাম। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স, তারপরে আমরা পড়াশোনার মধ্যে চলে গেলাম। নাও আই মাস্ট স্টপ, আমাকে এরপর অবশ্যই থামতে হবে। বাই বাই, বিদায়। উই আর গোয়িং টু বি গ্রেট পালস ফ্রেন্ডস, আমরা খুব ভালো বন্ধু হতে চলেছি। তার ডায়েরির উদ্দেশ্যে বলছে। তার দিনলিপি তাকে তিনি কিট্টেন বলতেন। বাই বাই, তাকে বিদায় জানাচ্ছে। উই আর গোয়িং টু বি গ্রেট পালস, আমরা ভালো বন্ধু হতে চলেছি।